আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশি সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআইবি কেবল সংবাদ শিরোনাম। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা, পরাজিত শত্রুরা এখনো তৎপর, মন্তব্য কাদেরের। সাইদ খোকনের দুর্নীতির অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ, দাবি তাপসের, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। দুই মেয়রের বক্তব্যে প্রমাণিত সরকার দুর্নীতিগ্রস্ত, বললেন মির্জা ফখরুল। করোনার টিকা নিয়েও দুর্নীতির অভিযোগ। দেখছিলেন বিআইবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ঐতিহাসিক 10 জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972 সালের এই দিনে পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্ত হয়ে স্বাধীন মাতৃভূমিতে ফিরে আসেন বঙ্গবন্ধু। আর তার ফিরে আসার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার স্বাদ, মুক্তির আনন্দে আসে পূর্ণতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব আর দিক নির্দেশনায় দীর্ঘ সংগ্রামের রক্তাক্ত পথ পেরিয়ে অবশেষে বাঙালি ছিনিয়ে আনে মুক্তির লাল সূর্য। ৭১-এর 16 ডিসেম্বরের পর ঢাকার রাস্তায় রাস্তায় তখন মুক্তির উৎসব। কিন্তু যে নেতার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালির স্বাধীনতা অর্জন, জাতির পিতা বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। স্বাধীনতা অর্জনের পরও প্রিয় নেতার এই অনুপস্থিতিতে মুক্তির উৎসব তখনও পূর্ণতা পায়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি, ভারত, সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর কাছেও বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তানের উপর চাপ দেওয়ার আহ্বান জানানো হয়। শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য। আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। এর মধ্যে বঙ্গবন্ধু যখন একান্ত কথা হয় ইন্দিরা গান্ধীর সাথে, তখন বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলুন কখন আপনি আপনার সেনাবাহিনী প্রত্যাহার করে নেন। বিশ্ব জনমত আর আন্তর্জাতিক চাপের মুখে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পরাজিত পাকিস্তানি জান্তা। লন্ডন, দিল্লি হয়ে 10 জানুয়ারি বিজয়ী বেশে মুক্ত স্বদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ, এটা ছিল মানুষের কল্পনাতীত। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও সেই স্বাধীনতা ছিল অপূর্ণ, সেই স্বাধীনতা ছিল দ্বিখণ্ডিত মানুষের কাছে। সেই স্বাধীনতার স্বাদ মানুষ নিতে পারত না, নিতে পারে নাই যতদিন না বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছিলেন। বাঙালির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। স্বপ্ন দেখেছেন স্বাধীন বাংলাদেশের। তার এই স্বপ্ন পরিপূর্ণ হয় 1971 সালের 16 ডিসেম্বর। আর বাঙালির স্বাধীনতা পূর্ণতা পায় সেই স্বাধীন দেশে জাতির জনকের ফিরে আসার মাধ্যমে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের বলেন, 50 বছর পরেও বিজয়ের শত্রুরা এখনও তৎপর, এখনও তারা ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানান, পরাজিত শক্তি এখনও দেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিবন্ধক। পরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। অন্যদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথন ইভেন্ট সম্পন্ন হয়েছে। ফুল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর হিসাম, আর হাফ ইভেন্টের পুরুষ ও নারী দুই ইভেন্টের দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার দৌড়বিদরা। ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যারাথন। ভোরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ভোর 6:30টায় দেশি বিদেশি 100 দৌড়বিদদের অংশগ্রহণে শুরু হয় 42 কিলোমিটার ইভেন্টটি। বনানী গুলশান হয়ে যা শেষ হয় হাতিঝিলে এসে 5টি চক্কর দেওয়ার মধ্য দিয়ে।
6টা 45 শুরু হয় 21 কিলোমিটারের হাফ ম্যারাথন ইভেন্ট। এটি সম্পন্ন হয় হাতিরঝিলে 2 চক্কর দেওয়ার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এ অংশ নিয়েছেন কেনিয়া, ফ্রান্স, স্পেন, মরক্কো, ভারত, নেপাল সহ 13টি দেশের 37 জন বিদেশি অ্যাথলেট। সাথে অংশ নেন বাংলাদেশি দৌড়বিদরাও। এই আয়োজনের আরেকটি ইভেন্ট ডিজিটাল ম্যারাথন, যেটি চলবে 7 মার্চ পর্যন্ত। সাইদ খোকনের আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ব্যক্তিগত আক্রোশ থেকে সাবেক মেয়র এসব অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন ব্যারিস্টার তাপস। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও জানান তাপস। গত বছর ডিসেম্বরে শুরু হওয়া ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান মেয়র এবার মুখোমুখি অবস্থানে। মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে এবং কেউ সেটা বাধাগ্রস্ত করতে পারবে না। শনিবার সাবেক মেয়র সাইদ খোকন ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মানববন্ধনে অংশ নিয়ে বর্তমান মেয়রের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ তুলেন। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। রবিবার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাবেক মেয়রের অভিযোগের জবাব দেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। ওনার ব্যক্তিগত অভিমত এটার কোনো গুরুত্ব বহন করে না। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, এটার কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। পরে নগর ভবনে অযান্ত্রিক যানবাহন নিবন্ধন নিয়ে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র নিজ মালিকানাধীন ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরের বিষয়েও সাবেক মেয়রের অভিযোগের জবাব দেন। সকল ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে থাকে। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশ মাত্র নেই। দুর্নীতি তখন হয় যখন কেউ উৎকোচ গ্রহণ করে, দুর্নীতি তখন হয় যখন কেউ ঘুষ গ্রহণ করে, দুর্নীতি তখন হয় যখন কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে, দুর্নীতি তখন হয় যখন বিল দেওয়ার নাম করে কমিশন নেওয়া হয়, দুর্নীতি তখন হয় যখন সরকারি প্রভাব ব্যবহার করে কাউকে প্রলোভন দেখিয়ে অথবা কোনোভাবে জিম্মি করে তার থেকে অর্থ আদায় করা হয়। ফুলবাড়িয়া সুপারমার্কেটে নকশা বহির্ভূতভাবে নির্মিত অতিরিক্ত 911টি দোকান উচ্ছেদ অভিযানে এরই মধ্যে 250 দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান 2 মেয়রের বক্তব্যে সরকারের বর্তমান দুর্নীতির সর্বগ্রাসী চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকার সরাসরি করোনার ভ্যাকসিন না কিনে মধ্যস্বত্ব ভোগকারী নিয়োগ করেছেন দুর্নীতির জন্য। করোনার টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, 1/11 সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। ঢাকা দক্ষিণের বর্তমান ও সাবেক মেয়র পরস্পরের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন মির্জা ফখরুল। একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন, তো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে যে গত কী হয়েছে, দুর্নীতি কী হয়েছে। আর যারা আজকাল আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এটা আপনার বর্তমান যে দুর্নীতির সামগ্রিক সর্বগ্রাসী চিত্র সেটাই বেরিয়ে আসছে। বেক্সিমকো গ্রুপকে করোনার টিকা আমদানির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করা হয় বিএনপির স্থায়ী কমিটির সভায়। সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্ব হয়ে নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্যই।
মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে নীতিগতভাবে শুধু নয়, আইনগতভাবেও এটা আপনার অত্যন্ত অপরাধমূলক একটা কাজ হয়েছে। সবাই মনে করে মানুষের জীবন রক্ষাকারী এই টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের এই টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরকারের লাভজনক পদে নিয়োগকৃত কোনো ব্যক্তির যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারই সম্পৃক্ততা বেআইনি, অপরাধমূলক। হাই কমিশনার ভারতীয় পররাষ্ট্র সচিবের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে, ভ্যাকসিন প্রাপ্তিকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এরপরেও সরকারের মন্ত্রীদের বক্তব্য জনগণের কাছে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে 13 জানুয়ারি সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন খালের উপর তৈরি বক্স কালভার্টগুলো রাজধানীবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। দখল দূষণের জেরে বক্স কালভার্টের নিচ দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় বর্ষায় জলাবদ্ধতা আরও তীব্র হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় নতুন করে স্ল্যাব কালভার্টের পাশাপাশি বক্স কালভার্টের নিচে খালের গভীরতা বাড়ানোর পরামর্শ নগরবিদদের। মাইনুল শোভনের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড। এখানকার রাস্তা ও পাশে সারি সারি বহুতল দালান কোঠা দেখে বোঝার উপায় নেই রাস্তার নিচ দিয়ে বয়ে গেছে বড় খাল। তবে সমস্যা অন্যখানে। ময়লা আবর্জনা আর দূষণে খালে প্রবাহ তো দূরের থাক, কোনো কোনোটিতে পানিও নেই। এ তথ্যই দিচ্ছে কমলাপুর কালভার্টের শেষ প্রান্তের চিত্র। জনবহুল ঢাকায় যান চলাচলের রাস্তায় জরুরি প্রয়োজনে 90 দশকের শেষ দিকে রাজধানীর বিভিন্ন খালের উপর শুরু হয় বক্স কালভার্ট নির্মাণ। কিন্তু এসবের বেশিরভাগই ছিল অপরিকল্পিত। খালগুলো হয়েছে প্রাণহীন, অরক্ষিত। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জলমগ্ন নগরীতে মানুষের ভোগান্তির অন্যতম কারণে পরিণত হয়েছে এসব কালভার্ট। এই খালটা অনেক বড় ছিল, তো থাকার পরে আস্তে 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 এই যে ডবল স্ল্যাব করছে, এখন খুব সংকুচিত হয়ে গেছে এবং প্রতি বছরে কর্তৃপক্ষ এগুলো পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু 15 দিনের মাথায় যে পরিস্থিতি চাই হয়। প্রায়ই বক্স কালভার্টের নিচে ময়লা সরানোর কাজ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সম্প্রতি কেবল রাজধানীর পান্থপথ বক্স কালভার্টের নিচ থেকেই 3 দিনে কয়েকশো টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে ময়লা সরানো কখনোই স্থায়ী সমাধান আনেনি। কয়েকদিন বাদেই আবারও ভরে যায় খাল। এসব সমাধানে বক্স কালভার্ট উন্মুক্ত করে এর উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর। সিটি কর্পোরেশন এ বিষয়ে করণীয় নিয়ে রয়েছে দ্বিধায়। আমাদের সিডব্লিউএমকে বলেছি এগুলোকে পরিষ্কার করার জন্য। আর যদি দেখি যে না বক্স কালভার্ট রিয়েলি সমস্যা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে বক্স কালভার্ট ওপেন করে দেওয়ার জন্য। নগরবিদরা মনে করেন কালভার্ট উন্মুক্ত করে দিলেও রাস্তা বন্ধ হয়ে দেখা দিতে পারে নতুন বিড়ম্বনা। তাই বক্স কালভার্টের নিচে গভীরতা বাড়ানোর তাগিদ এই নগরবিদের। নদীর পানির লেভেলে কালভার্টের চলাটা পানির নিচে থাকতে হবে, যেন পানিটা প্রবাহ করতে পারে। স্ল্যাব কালভার্ট অনেকটা ভালো, পানি প্রবাহের যে ব্যবস্থা থাকে খালটা সেটাই থাকে, কোনো কংক্রিটের স্ল্যাব ওখানে নির্মিত হয় না। নগরবিদদের মতে বক্স কালভার্টের নিচ থেকে মাঝে মাঝে বর্জ্য সরালেই চলবে না, বরং খালের পানি প্রবাহ ঠিক রাখতে বক্স কালভার্ট নিয়ে এখনই নিতে হবে বড় পরিকল্পনা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে 2 সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নূর হাকিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। রবিবার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নূর হাকিম চাকমারকুলের 21 নম্বর ক্যাম্পের সি ব্লকের হোসেন আলীর ছেলে। পুলিশ জানায় উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তোহা বাহিনীর সাথে তাদের গুলি বিনিময় হয়। এতে নিহত হয় নূর হাকিম। আহতদের সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে টেকনাফের ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা, পরাজিত শত্রুরা এখনো তৎপর, মন্তব্য কাদেরের। সাইদ খোকনের দুর্নীতির অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ, দাবি তাপসের অভিযান অব্যাহত রাখার ঘোষণা। দুই মেয়রের বক্তব্যে প্রমাণিত সরকার দুর্নীতিগ্রস্ত, বললেন মির্জা ফখরুল। করোনার টিকা নিয়েও দুর্নীতির অভিযোগ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাই।